ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স উইথ নেচার। দেখো, আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া। এই অধ্যায়টা, এই অধ্যায় থেকে শর্ট প্রশ্ন যেগুলো আছে 1 নম্বরের হয়, সেই ধরনের প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। মোট 40টা প্রশ্ন, তার উত্তর, ঠিক আছে, উত্তর সহ কিন্তু, এবং তার সঙ্গে সঙ্গে যে জায়গাগুলো বুঝিয়ে দেওয়ার আছে, বোঝানোর ব্যাপার আছে, কনসেপ্ট ক্লিয়ার করা, সেইগুলোও করে দেবো, ঠিক আছে। দেখো, তাহলে এর আগে আমরা, এটা হচ্ছে 2 নম্বর, দেখতে পাচ্ছ লেখা আছে 2, এর আগে একটা ভিডিও আমরা আপলোড করেছি। তার সঙ্গে সঙ্গে এটা তো লং ভিডিও, এটা আপলোড করেছি, তার সঙ্গে শর্টস ভিডিও সেখানে আপলোড করেছি, সেখানেও 1 নম্বর প্রশ্ন আছে। যদি না দেখে থাকো ওই ভিডিওগুলো দেখে নিও। আর ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর শেষে থাকতে পারে বা আই বাটনে দিয়ে দেবো, ঠিক আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। চলো তাহলে আজকের যে বিষয়বস্তু সেটা নিয়ে শুরু করা যাক। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে যে কোনো মৌলের ল্যাটিন নাম, কোন মৌলের ল্যাটিন নাম হচ্ছে হাইড্রার্জিয়াম, হাইড্রার্জিয়াম, ঠিক আছে, কোন মৌলের ল্যাটিন নাম। এখানে একটা মনে রাখি, এখানে একটা প্রশ্ন হয়তো ল্যাটিন নাম দেওয়া আছে, আর কিছু থাকতে পারে। তোমাদের কিন্তু বইতে যে মৌলগুলো ল্যাটিন নাম আছে সেগুলো কিন্তু মনে রাখবে, কারণ প্রশ্ন কীভাবে আসতে পারে, ঘুরিয়ে আসতে, বা তোমাদের স্কুলের উপর নির্ভর করবে, কারণ বিভিন্ন স্কুলে তো বিভিন্ন রকম। তোমরা স্কুলে যে ক্লাসগুলো করো সেখানে কেমন ধরনের প্রশ্ন করে, এবং প্রশ্ন তোমাদের বিভিন্ন পরীক্ষাতে, যেমন সেকেন্ড সামেটিভে, ফার্স্ট সামেটিভে কেমন ধরনের প্রশ্ন হয়েছে, সেই দিক সেটা তো আমি জানতে পারছি না। তাই আমি এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন আমি রেখেছি, মানে কত ধরনের, কত রকমভাবে আসতে পারে, ঠিক আছে, মানে একদম সিম্পল প্রশ্ন, একটু অন্য ধরনের প্রশ্ন, যত রকমভাবে আসতে পারে সেইভাবে প্রশ্নগুলো করেছি। তোমরা দেখলেই প্রশ্নগুলোর ধরন বুঝতে পারবে। দেখো, সেই হিসাবে তোমরা এই প্রশ্নগুলো কিন্তু করে নেবে। তাহলে উত্তরটা কি? পারদ। কোন মৌলের ল্যাটিন নাম? হাইড্রার্জিয়াম, ঠিক আছে, পারদ। পরবর্তী প্রশ্ন বলেছে, দেখো এখানে ল্যাটিন নাম একটাই শুধু দিয়েছি, একটা মৌলের কথা বলেছি, তার মানে কিছু একটাই মৌল আছে না, আরও অনেক মৌলর তাদের ল্যাটিন নাম আছে, ঠিক আছে, সেইগুলো জেনে রাখবে। তারপরে হচ্ছে পারদ ও লোহার চিহ্ন হলো, পারদ ও লোহার চিহ্ন হলো কি? পারদ লোহার চিহ্ন লেখো বলেছে। পারদের চিহ্ন কি? এইচ ক্যাপিটাল ই স্মল জি, লোহা ক্যাপিটাল এফ ই স্মল ই, ঠিক আছে, এইটা। আর্সেনিক অ্যান্টিমনির চিহ্ন কি? দেখো, আর্সেনিকের চিহ্ন হচ্ছে এস, ক্যাপিটাল এ স্মল এস, কিন্তু মাথায় রাখবে। অ্যান্টিমনি ক্যাপিটাল এস স্মল বি, অ্যান্টিমনি, ঠিক আছে, এস বি। এবারে এটা বলে রাখি, তোমাদের এই আর্সেনিক অ্যান্টিমনি হলো কিন্তু ধাতুকল্প, ধাতুকল্প। ধাতুকল্প কি এখনও তোমাদের সেই বিষয়ে আলোচনা করা হয়নি, মানে ধাতু আছে, অধাতু আছে, আর ধাতুকল্প আছে। পরবর্তী ক্লাসে গিয়ে ওটা জানতে পারবে ধাতুকল্প কী। আর এটুকু মনে রাখো, এরা হলো ধাতুকল্প। তারপরে হচ্ছে দেখো, পিও পিইউ কোন কোন মৌলের চিহ্ন? পিও পিইউ, দেখো পিওটা হচ্ছে পোলোনিয়াম, আর পিইউটা কি? প্লুটোনিয়াম, ঠিক আছে। আমি যে প্রশ্নগুলো এখানে রেখেছি, মানে এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে সেইগুলোই তুলে ধরেছি। কিছু যেমন পিইউ এই ধরনের প্রশ্নগুলো, মানে মিল আছে যেগুলো, সেই ধরনের প্রশ্ন তুলে দিয়েছি এখানে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলেছে? পরমাণু পরমাণুতে উপস্থিত ঋণাত্মক, পরমাণুতে উপস্থিত ঋণাত্মক আধানযুক্ত কণাটির নাম কি? এটা হচ্ছে ইলেকট্রন। পরমাণুতে 3টে কণা আছে, তাই না? আমরা জানি প্রধান 3টে কণা, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। আর ঋণাত্মক আধান কার? ইলেকট্রনের। যে পদগুলোতে তারপরে ধনাত্মক, আর তারপরে আছে নিস্তরিত কণা আছে, সেগুলো কিন্তু আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, তাই শুধুমাত্র এখানে এইটা, ঠিক আছে। যে পদগুলোতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে ঘোরে তাদের কি বলে? তাদের কক্ষপথ বলে, ঠিক আছে। মানে যে পদগুলোতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে ঘোরে, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে ঘোরে, মানে এটা হচ্ছে পরমাণুতে জিনিসটা হয়, নিউক্লিয়াসের চারদিকে ঘোরে। দুটো মৌলের পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে ওই মৌলের কী বলা হয়? ড্যাশ বলা হয়, এটা হচ্ছে যোজন ক্ষমতা। ওই মৌলের যোজন ক্ষমতা, যুক্ত হওয়ার ক্ষমতাকে বলা হয় যোজন ক্ষমতা। তারপরের প্রশ্ন দেখো, জিঙ্ক
আয়নের চিহ্ন লেখো। জিঙ্ক আয়নের চিহ্নটা কী? জিঙ্ক আয়নের চিহ্ন দেখে নাও। জেড এন ক্যাপিটাল জেড স্মল এন আর মাথার উপরে 2 প্লাস, ঠিক আছে, মাথার উপরে 2 প্লাস, ডান দিকে একটু সরে 2, মাথার উপরে 2 প্লাস, আমরা লিখেছি ওইভাবে। এটা হচ্ছে জিঙ্ক আয়নের চিহ্ন। তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম আয়নের চিহ্ন কি? অ্যালুমিনিয়াম দেখো Al3 প্লাস, Al3 প্লাস, ঠিক আছে, Al3 প্লাস অ্যালুমিনিয়াম আয়ন। পরবর্তী প্রশ্ন, লেট মৌলের পরমাণু দুটো ইলেকট্রন ছাড়লে যে ক্যাটায়নে পরিণত হবে তার চিহ্ন। দেখো লেট মানে পিবি চিহ্ন, ক্যাপিটাল পি স্মল বি 2 প্লাস, মানে লেট মৌল যদি দুটো ইলেকট্রন ছাড়লে কী হয়? প্লাস হয়ে যায়। ছাড়লে যে আয়নে পরিণত হয় সেটা হচ্ছে ক্যাটায়ন, ধনাত্মক আয়নে পরিণত হয়, ধনাত্মক। আর যদি দুটো ছেড়েছে তাই 2 প্লাস, ঠিক আছে, সেই জন্য 2 প্লাস, ছাড়লে প্লাস, ঠিক আছে, এটা মনে রাখবে। আর ব্রোমিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করেছে, এ ছাড়েনি, এ নিলে তখন কী হয়ে যায়? মাইনাস হয়ে যায়। যে আয়নে পরিণত হয় তার নাম ও চিহ্ন। কোন আয়নে পরিণত হয়? ব্রোমাইড আয়নে। তার চিহ্নটা কি? BR, ক্যাপিটাল বি স্মল আর, উপরে মাইনাস একটা, যেহেতু একটা ছেড়েছে তাই একটা মাইনাস, ঠিক আছে। যে কটা ছাড়বে, দুটো ছাড়লে দুটো মাইনাস হতো, তখন 2 মাইনাস লিখতাম। হয় 2 মাইনাস লিখতে পারো, নাহলে পরপর উপরে একটা মাইনাস নিচে একটা মাইনাস, মানে উপর নিচে এইভাবে লিখতে পারো। উপর নিচে মানে এইরকম, উপর নিচে মানে দেখো এরকমভাবে লিখতে পারো, বি আর এই দুটো মাইনাস, ঠিক আছে, এইটাও উপর নিচ মানে উপরে একটা, তার মানে উপরে একটা এরকম নয়, কিন্তু এখানে একটা বিআর দিয়ে এখানে একটা সেরকম নয়, উপরেই দুটো, ঠিক আছে, দুটো হলে দুটো, তিনটে, এবারে তিনটের মানে দিতে গেলে অনেকটা নিচে চলে আসে, তো সেই জন্য এইভাবে না দিয়ে এইভাবে বি, যেহেতু বিআরের ক্ষেত্রে একটা, অন্য কোনো যেন অ্যালুমিনিয়াম 3টে 3 প্লাস, ঠিক আছে, মাইনাস হলে মাইনাস হতো, অ্যালুমিনিয়াম মাইনাস হয় না, তাই 3 প্লাস, বুঝে গেলো? এইভাবে লেখা হয়। তিনটের মধ্যে দিতেও পারো, কিন্তু ওটা দেওয়া হয় না সাধারণত এইভাবে, তিনটে হলো তখন 3টে 3 মাইনাস বা 3 প্লাস এভাবে লেখা হয়, ঠিক আছে। এবারে যে প্রশ্নটা দেখো, যে 2 যোজ্যতা বিশিষ্ট দুটো যৌগমূলকের নাম লেখো। যৌগমূলকটা কি? যৌগমূলকটা হচ্ছে একাধিক অন্য পরমাণু, ধরো হাইড্রোজেন আর কার্বন মিলে, ঠিক আছে, বা নাইট্রোজেন অক্সিজেন মিলে, এরকম সেই মিলে যে মূলকটা তৈরি হচ্ছে সেটাকে যৌগমূলক বলে। আর একটা মূলক আছে, আর এক ধরনের মৌলমূলক, মানে শুধুমাত্র একই ধরনের পরমাণু, মানে শুধু নাইট্রোজেন, শুধু হাইড্রোজেন, এইরকম একই মৌলের, ঠিক আছে, একই মৌলের পরমাণু। আর নাইট্রোজেন হাইড্রোজেন নয়, মানে যেগুলো মৌলমূলক যে মূলকের ক্ষেত্রে মানে মৌলের ক্ষেত্রে হয় সেগুলো পরবর্তীকালে বলবো, ঠিক আছে, কোনগুলো মৌলমূলক হয় আর কোনগুলো যৌগমূলক হয়। সব মৌলের মূলক হয় না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে প্রশ্ন করেছে 2 যোজ্যতা বিশিষ্ট দুটো যৌগমূলকের নাম, সেটা কি হতে পারে? একটা হচ্ছে সালফেট, একটা হচ্ছে কার্বনেট, আরও হতে পারে 2 যোজ্যতা বিশিষ্ট আরও যৌগমূলক আছে, ঠিক আছে। একটা সালফেট এখানে লিখেছি, একটা হচ্ছে কার্বনেট, তাদের সংকেতটা চাই না, কিন্তু এখানে লিখে দিয়েছি, ঠিক আছে, তোমাদের সুবিধার জন্য। 1 যোজ্যতা বিশিষ্ট দুটো মৌলমূলকের নাম, 1 যোজ্যতা বিশিষ্ট, যেমন দেখো এখানে মৌলমূলক ক্লোরাইড Cl মাইনাস, ব্রোমাইড Br মাইনাস, যেহেতু একটা করে তাই ওটা যোজ্যতা 1, ঠিক আছে। আয়ন যেহেতু একটা তাই যোজ্যতা 1, এটা এখান থেকে সহজে বোঝা যায়। যেমন দেখো সালফেটের কেন সংকেত লিখেছি বোঝানোর জন্য, 2 মাইনাস আছে সেজন্য যোজ্যতা 2। কার্বনেটের আয়নগত দেখো 2 মাইনাস, ঠিক আছে, CO3 2 মাইনাস, নিচের 3টা নয়, কিন্তু নিচের 3টা আয়ন নির্দেশ করে না, উপরটা আয়ন নির্দেশ করছে, ঠিক আছে, 2 মাইনাস, তাই যোজ্যতা 2 প্লাস হলেও হতো, 2 প্লাস 2 মানে যাই হোক না কেন যোজ্যতা তখন 2, ঠিক আছে, এটাই। আচ্ছা, এবারে চলো পরবর্তী প্রশ্ন, 2 যোজ্যতা বিশিষ্ট বলছে একটি মৌলমূলকের নাম লেখো। একটা মৌলমূলক নাম যার যোজ্যতা 2, আগেরটা হচ্ছে 1 যোজ্যতা। 2 যোজ্যতা বিশিষ্ট মৌলমূলক হচ্ছে কি? সালফাইড S2 মাইনাস, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কার্বন ও নাইট্রোজেনযুক্ত মূলকের নাম ও সংখ্যা লিখতে পারছি, মানে যে মূলকে কে থাকবে? কার্বন থাকবে এবং নাইট্রোজেন থাকবে, আর অন্য কিছু নয়। সেরকম কী আছে? সায়ানাইড, মূলকের নাম হলো সায়ানাইড, আর সংকেতটা কি? Cn মাইনাস, একটা মাইনাস, ঠিক আছে, মাথায় রাখবে, C ক্যাপিটাল N ক্যাপিটাল। কিন্তু
ক্লোরিন ও অক্সিজেনযুক্ত একটি মূলকের নাম ও সংকেত লিখতে বলেছে। ক্লোরিন অক্সিজেনযুক্ত একটা মূলক, কি এরকম মূলক হচ্ছে ক্লোরেট, ClO3 মাইনাস, একটা মাইনাস, ঠিক আছে, ClO3 একটা মাইনাস। তারপরে সিলিকন ও অক্সিজেনযুক্ত একটি মূলকের নাম ও সংকেত। সিলিকন যেটা মূলকের নাম হচ্ছে সিলিকেট, সংকেতটা কি SiO3 2 মাইনাস, ঠিক আছে, 2 মাইনাস। এটা হচ্ছে দ্বিযোজী, 2 মাইনাস মানে দ্বিযোজী, আর ওইদিকে ক্লোরেটটা হচ্ছে একযোজী, মানে যোজ্যতা এক। একাধিক যোজ্যতা রয়েছে এরকম দুটি মৌলের নাম লেখো। একাধিক যোজ্যতা রয়েছে এরকম দুটি মৌল, মানে একাধিক যোজ্যতা বলতে কি, ধরো মৌলটার এক যোজ্যতা আছে আবার দুইও যোজ্যতা হয়, ঠিক আছে, এরকম এরকম কিছু কোনো মৌল আবার দুই যোজ্যতা তিনও হয়, 2 আর 3, আবার 2 4, মানে এইরকমভাবে বিভিন্ন মৌলের আছে, ঠিক আছে। সেরকম দুটো মৌল হচ্ছে যেমন তামা ও টিন, এদের একাধিক যোজ্যতা দেখা, মানে একের বেশি যোজ্যতা দেখা যায়। একের বেশি মানে এক আছে 2 আছে তা নয়, মানে যোজ্যতা 1 2 এরকম নয়, ঠিক আছে। একের বেশি মানে মানে হয়তো বলতে যাচ্ছ যোগ্যতা 2 যোগ্যতা 3, সেরকম নয়। একের বেশি মানে হচ্ছে সে 1 2 হতে পারে, 2 3 হতে পারে, ঠিক আছে। একের বেশি মানে ভাবছে শুধু একের থেকে বেশি যোগ্যতা, সেটা বোঝাচ্ছে না, বোঝাচ্ছে মানে একটা যোগ্যতা হতে পারে, মানে একের অধিক, মানে 2টো বা 3টে এরকম যোগ্যতা থাকতে পারে। সেটা 1 হতে পারে, যোগ্যতা 2 হতে পারে, যোগ্যতা 3 হতে পারে, এইরকম, ঠিক আছে। এবারে তামা ও টিন, সেরকম দুটো মৌল হচ্ছে তামা ও টিন। তারপর হচ্ছে পারদের কোন কোন যোগ্যতা দেখা যায়, এখানে উল্লেখ করে দিয়েছে কোন কোন যোগ্যতা। যেমন পারদের যোগ্যতা হচ্ছে 1 আর যোগ্যতা 2, কোনো সময় 1 হয়, কোনো সময় 2 হয়, ঠিক আছে, মাথায় রাখবো। তারপর হচ্ছে তাহলে পারদও তাহলে কি ওই রকম একাধিক যোগ্যতা বিশিষ্ট একটা মৌল, এটাও উদাহরণ দেওয়া যেত, ঠিক আছে। তারপরে লোহার কোন কোন যোগ্যতা দেখা যায়। লোহার দেখো, লোহার 2 যোগ্যতা হয় আবার 3ও হয়, ঠিক আছে। এটা এই দেখো প্রশ্নগুলো দেখো একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ। লোহার কোন কোন যোগ্যতা দেখা যায়, আমি তো বলতে পারতাম যে 2 যোগ্যতা বিশিষ্ট 2 যোগ্যতা বিশিষ্ট মৌলের নাম, সেরকমও প্রশ্ন হতে পারে, ঠিক আছে। এইভাবে প্রশ্নগুলো তোমাদেরকে দেখবে, যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ একটু ঘুরিয়ে ঘুরিয়ে আছে, কোনোটা একদম সিম্পল প্রশ্ন দেওয়া আছে। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, লেড ক্লোরাইড যৌগে লেডের যোজ্যতা কত। এই যেমন বলছে লেডের যোজ্যতা কত, সরাসরি তো বলতে পারতাম যে লেডের যোজ্যতা কত, সেটা না বলে বলছি লেড ক্লোরাইড যৌগে লেডের যোজ্যতা কত। লেডের যোজ্যতাও ওই রকম একাধিক হয়, সেই জন্য এইটা লেড ক্লোরাইড যৌগে তার যোজ্যতা কত সেটা তোমাকে বলতে হবে। লেড ক্লোরাইড যৌগে লেডের যোজ্যতা হচ্ছে 2, ঠিক আছে, উত্তর হলো 2। তারপরে সিলভার ক্লোরাইড যৌগের সংকেত লেখো। দেখো এটা সিম্পল একটা প্রশ্ন বলেছে, সিলভার ক্লোরাইড যৌগের সংকেত লিখতে হবে। সংকেতটা তোমাদের জানতে হবে, ঠিক আছে। এরকম যে যে যৌগগুলো আছে তাদের সংকেত কিন্তু প্রত্যেকটা জানতে হবে। এখানে যেমন একটা আমরা বলেছি সিলভার ক্লোরাইডের সংকেত কী, এরকম আরও বিভিন্ন যৌগ আছে তোমাদের বইতে, সেগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে, ওগুলো সব মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে। সংকেতটা হচ্ছে AgCl। তারপরে কিউপ্রিক ক্লোরাইডের সংকেত লেখো। কিউপ্রিক ক্লোরাইড, কিউপ্রিক, যেমন কিউপ্রিক বলতে এখানে দেখো দুটো, মানে যোজ্যতা যদি বেশি হয়, ওই যেটা বলছিলাম একাধিক যোজ্যতা থাকলে তখন যে যোজ্যতাটা বেশি তার জন্য নামকরণটা তার সঙ্গে নামকরণের সঙ্গে ইক যোগ হয়, তার নামকরণের সঙ্গে। আর যোজ্যতা যখন কম হবে তখন আস যোগ করা হবে, ঠিক আছে। যেমন কিউপ্রিকটা হচ্ছে কিউপ্রিক ক্লোরাইড, কিউপ্রিকটার নামকরণ এসছে কপার থেকে, কপার Cu, ঠিক আছে। কপারের যোগ্যতা দেখো 1 হতে পারে, 2 হতে পারে। যখন কপারের যোগ্যতা 2 যে যোগে থাকবে তখন সেখানে ইক যোগ হবে, কপারের সঙ্গে কিউপ্রিক, ঠিক আছে, কিউপ্রিক ইক যোগ হয়েছে, ঠিক আছে, কিউপ্রিক ক্লোরাইড। যদি এখানে কপারের যোগ্যতা যদি 1 নিয়ে কাজ করতাম, মানে CuCl যদি হতো তখন সেটাকে বলতাম কিউপ্রাস, মানে সেখানে কপারের যোগ্যতা 1, কিন্তু এখানে এই যৌগে কপারের যোগ্যতা 2, তাই এটা হচ্ছে কিউপ্রিক, ঠিক আছে, বোঝা গেল। মানে বেশি যোগ্যতার জন্য ইক যোগ হবে আর কম যোগ্যতার জন্য আস যোগ হবে, এটাই ব্যাপার। কিউপ্রিক, এখানে কিউপ্রিক ক্লোরাইডের সংকেতটা হচ্ছে CuCl2।
আচ্ছা, এবারে বলেছে ApCl3 যৌগের নাম কি? যৌগের নাম হচ্ছে ফেরিক্লোরাইড। এখানেও ইক যোগ হয়েছে কেন? কেননা ফেরাস হয়, ফেরাস ফেরিক। ফেরাসের ক্ষেত্রে তখন আয়রনের জড়তা হবে কত? 2। আর ফেরিকের ক্ষেত্রে 3, মানে 2-এর থেকে বেশি, মানে বেশি জড়তা যেটা তার ক্ষেত্রে 3। এর উপরে কিন্তু আর আয়রনের জড়তা নয়। 2 আর শুধুমাত্র 2 হতে পারে আর 3 হতে পারে। ঠিক আছে, বেশিটার জন্য ইক যোগ হবে আর কমটার জন্য আস। এটা মাথায় রাখতে হবে। AlCl3 যৌগের নাম লিখতে বলেছে ও Al এর যোজ্যতা মানে অ্যালুমিনিয়ামের যোজ্যতা লিখতে বলেছে। AlCl3 যৌগের নাম, যৌগের নামটা কি? যৌগের নাম হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, আর Al এর যোজ্যতা এখানে কত? Cl3 যেহেতু আছে, AlCl3 সেটা যোজ্যতা 3, অ্যালুমিনিয়াম যোজ্যতা 3। এখান থেকে যদি বলতো ক্লোরিনের যোজ্যতা কত? ক্লোরিনের যোজ্যতা 1, কারণ এখানে তো 1 আছে, কিছু নেই মানে 1 ধরতে হবে। এইভাবে তো সংকেত লেখার নিয়মটা কি আমরা জানি, মানে এর যোজ্যতাকে এর পাশে লিখতে হবে আর এর যোজ্যতাকে, এই মূল যোজ্যতাকে এর পাশে লিখতে হবে। ঠিক আছে, যেমন ছোট্ট করে যদি একটু বলি তোমাদেরকে, বুঝতে পারো সংকেত লেখার নিয়মটা জেনে নাও যদি না জেনে থাকো। ধরো একটা একটা যৌগের সংকেত লিখতে চাই, তার মধ্যে সেই যৌগটা ধরো এ আছে, এ আর বি মিলে একটা যৌগ। ঠিক আছে, তাহলে এ বি একটা যৌগ। এবার এরম তো লিখলাম, কিন্তু এদের যোজ্যতা কত? এর যোজ্যতা যদি এম হয় আর বির যোজ্যতা ধরে নিচ্ছি এন, তাহলে এই দুটো মৌল দিয়ে যে যৌগটা তৈরি হচ্ছে তার সংকেতটা কী হবে? তখন কীভাবে লিখব? এর যোজ্যতা এম আর বির যোজ্যতা এন, তার বির যোজ্যতাটাকে এর পাশে লিখব এইটা, আর এর যোজ্যতাকে বির পাশে লিখব এম। এর যোজ্যতা এম, তাই এদিকে এম বসবে আর বির যোজ্যতা এদিকে চলে আসবে, মানে ঘুরে যাবে। ঠিক আছে, এ আর বি দিয়ে মূল্য তৈরি হচ্ছে এর এম আর এর এন, তাহলে এরটা এর দিকে আর বিরটা এদিকে চলে যাবে। ঠিক আছে, বিতে বির পাশে বসবে এর যোজ্যতা, এটা এর যোজ্যতা ছিল আর এটা বির যোজ্যতা ছিল, কিন্তু ঘুরে যাবে, এর যোজ্যতা ওর ঘাড়ে, ওর যোজ্যতা এর ঘাড়ে। ঠিক আছে, বোঝাতে পারলাম? সেই জন্য এ বি যে সংকেতটা তৈরি হবে, যে যৌগটা এইরকম, বোঝা গেল? এর যোজ্যতাকে এর ঘাড়ে আর বি যোজ্যতাকে এর ঘাড়ে পড়বে, মানে পাশে বসে, এইভাবে পাশে লিখতে হয়। ঠিক আছে, যেমন যদি আমি একটা যৌগের উদাহরণ দিই, যদি বলি হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে 1, ঠিক আছে, আর সালফারের যোজ্যতা 2, তাহলে হাইড্রোজেন সালফাইড যে যৌগটা তৈরি হচ্ছে তার সংকেতটা কী হবে? যেহেতু হাইড্রোজেন যোজ্যতা 1, তাহলে আর এর যোজ্যতা 2, হাইড্রোজেন সালফাইড, তাহলে হাইড্রোজেন এর যোজ্যতা 2, তাই এ পারবে সেখানে 1, আর এই 1টা দিতে পারো না দিতে পারো, দেওয়া হয় না। ঠিক আছে, 1টা দেওয়া, সেই জন্য এই সংকেতটা হয়ে যাবে H2S। বুঝে গেল? H2S। এইভাবে কিন্তু সংকেত লিখতে হয়। সংকেত লেখার নিয়ম হচ্ছে এইটা, যৌগের সংকেত লেখার নিয়ম এইটা। দেখো এবার পরবর্তী যে প্রশ্নটা আছে, অ্যামোনিয়াম ও সালফেট মূলকের যোজ্যতা যথাক্রমে 1 ও 2 হলে অ্যামোনিয়াম সালফেটের সংকেত লেখো। এই যেমন যে একটু আগে যেটা বলছিলাম, দুটো সংকেত বলে দিয়েছে, এবারে তাদের সেই যোগটার সংকেত মানে যোজ্যতা বলে দিয়েছে, তার সংকেত তাহলে কীভাবে লিখতে হয় তার নিয়মটা বলে দিলাম। দেখো তাহলে এবারে জানতে হবে কি অ্যামোনিয়ামের সংকেতটা কি, তোমাদের সাথে মুখস্থ করতেই হবে মূলকগুলো। এই যে কটা 20টা মূলকের তোমাদের বই যেগুলো আছে, আমি তার সঙ্গে সঙ্গে কিছুটা এক্সট্রা 20টা মূলক নিয়ে আমি কিন্তু একটা ভিডিও তোমাদের শর্টস ভিডিও দিয়েছি, সেটা তোমরা দেখে নিতে পারো। সাথে তাদের যোজ্যতা দেওয়া আছে আর মূলকের সংকেতগুলোও দেওয়া আছে। ঠিক আছে, তোমরা যদি চাও ওই ভিডিওটা দেখে নিতে পারো, শর্টস ভিডিও তোমাদের আই বাটনে আমি দিয়ে দেবো। ঠিক আছে, তা সত্ত্বেও তোমরা যদি গিয়ে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আচ্ছা, যদি মিস হয়ে যায় আই বাটনে দিতে, তবু ওখানে দেখে নিও। ঠিক আছে, মিস হবে না, আশা করি দিয়ে দেবো। আচ্ছা দেখো তাহলে অ্যামোনিয়াম সালফেটের সংকেত দেখো কী বলেছে, অ্যামোনিয়ামের যোজ্যতা 1, তাই সেই জন্য সালফেট পুরোটা কিন্তু সালফেট মূলকের পাশে তাহলে 1 বসবে, যেহেতু এখানে 1 আমি আগে বলেছি যে 1 দিতে পারো না দিতে পারো, সেই জন্য। আর দেখো এই মূলকটা, এই দেখো এখানে কিন্তু মূলক বলেছে, আমি যেটা দেখিয়েছিলাম মানে যে কোনো মৌলের ক্ষেত্রে, আর সেই মৌলটা একটা এখানে মৌল না বলে মূলক, মানে মূলকের ক্ষেত্রে একই রকম নিয়মটা একই, মানে এর যোজ্যতা ওর ঘাড়ে, ওর যোজ্যতা এর পাশে লিখতে হবে।
যেহেতু এটা মূলক বলেছে তাই মূলকটা পুরোপুরি নিয়ে ব্যাকেট দিতে হয় সেই জন্য, ঠিক আছে। এখানে 1 বলে আর এখানে আর ব্যাকেট দেওয়া হয়নি। আর যেহেতু সালফেটের জড়িতায় 2 তাই দেখো অ্যামোনিয়াম ব্যাকেট দিয়ে জড়িতায় 2 পাশে লেখা হয়েছে, আর সালফেট যেমন আছে তেমন সালফেট, ঠিক আছে। এইভাবে কিন্তু সংকেত লিখতে হয়। আর হাইড্রোজেন ও সালফারের যোজ্যতা যথাক্রমে 1 ও 2, মানে হাইড্রোজেন 1 আর সালফারের যোজ্যতা 2, যদি একটু আগে যেটা উদাহরণ দিচ্ছিলাম হলে তাহলে হাইড্রোজেন সালফাইডের সংকেত লেখো। তাহলে এই সংকেতটা কী হবে? H2S, সালফার যোজ্যতা এপারে, হাইড্রোজেন যোজ্যতা ওপারে, ঠিক আছে। একটা বলেছি, লিখতে পারো না লিখতে পারো। ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেত লেখো। একটা লেখার প্রয়োজন নেই, ঠিক আছে, একটা লিখবে না। ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেত লেখো। কি ফসফরাস পেন্টাক্লোরাইড? এটা কিন্তু মনে রাখতে হবে। PCl5, পেন্টা বলেছে সেজন্য 5, Cl5 পেন্টাক্লোরাইড মানে 5টা ক্লোরাইড, ফসফরাস P। সালফার টেট্রাফ্লোরাইড, টেট্রা মানে হচ্ছে 4, সালফার টেট্রাফ্লোরাইড দেখো তার সংকেত হচ্ছে সালফার S, আর ফ্লোরাইডের সংকেত তো F, যেহেতু টেট্রা তাহলে 4টে, ঠিক আছে, টেট্রাফ্লোরাইড 4টে F, SF4, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। এবার যে প্রশ্নটা দেখো 30 নম্বর প্রশ্ন, যে ক্যালসিয়াম বাইকার্বনেট যৌগে উপস্থিত ক্যাটায়ন ও অ্যানায়নের সংকেত লেখো। ক্যাটায়নের সংকেত হচ্ছে Ca2+, অ্যানায়ন হচ্ছে HCO3-। জিঙ্ক অক্সাইড যৌগে উপস্থিত ক্যাটায়ন ও অ্যানায়নের যোজ্যতা লিখতে বলেছে। ক্যাটায়নের যোজ্যতা হচ্ছে 2, ক্যাটায়নটা কি সেটা বলে দিয়েছি, ঠিক আছে, জিঙ্ক। আর অ্যানায়নটা হচ্ছে অক্সিজেন আর অক্সাইড অ্যানায়ন, সেই তার যোজ্যতা হচ্ছে 2, জিঙ্কেরও 2 আর অক্সাইডেরও 2, ঠিক আছে। তারপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সংকেত লিখতে বলেছে MgCl2। তারপরে হচ্ছে দেখো 2টো সোডিয়াম প্লাস ও 1টি সালফেট মূলক যুক্ত হয়ে যে যৌগ তৈরি করে তার নাম ও সংকেত। 2টো সোডিয়াম তাই Na2, তাহলে সোডিয়াম নামটা হচ্ছে সোডিয়াম সালফেট, এর সংকেতটা কি Na2, দুটো সোডিয়াম বলেছে, সোডিয়াম আয়ন তাই Na2, আর প্লাসটা আর লিখতে হয় না, প্লাস মাইনাস আর ওগুলো লিখতে হয় না, ঠিক আছে, সংকেতে। তাই Na2 SO4 একটা, তাই SO4, ঠিক আছে, এটাই। ফেরিক অক্সাইড যৌগে উপস্থিত ক্যাটায়ন ও অ্যানায়নের মোট চার্জ 0 হতে হলে কি দরকার দেখে নাও। ফেরিক অক্সাইড বলেছে, ফেরিক অক্সাইড, ফেরিক আয়নের সংকেতটা কি? ফেরিক হচ্ছে Fe3+, ঠিক আছে, Fe3+, তাই সেই জন্য 2টো আর ওইদিকে অক্সাইড আয়নের সংকেত O2-, তাহলে এই দুটো চার্জকে সমান হতে গেলে বা যোগ বিয়োগ করে 0 হতে গেলে 2টো নিতে হবে, ক্যাটায়ন নিতে হবে, ফেরিক আয়ন, আর 3টে অ্যানায়ন, তাই হলে দেখো 3 দুগুণে 6 হবে, আর এদিকে 3 দুগুণে 6, +6 -6 যোগ করলে 0 হয়ে যাবে, ঠিক আছে, এই হচ্ছে নিয়ম। অ্যামোনিয়ার সংকেত লেখো। অ্যামোনিয়া হচ্ছে NH3 অ্যামোনিয়া, ঠিক আছে। তারপরে হচ্ছে সোডিয়াম সালফাইড যৌগটি কটি করে ক্যাটায়ন ও অ্যানায়ন মিলে তৈরি হয়েছে? সোডিয়াম সালফাইডের ক্ষেত্রে 2টো ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম, 2টো সোডিয়াম ক্যাটায়ন, আর একটি অ্যানায়ন হচ্ছে সালফাইড অ্যানায়ন, ঠিক আছে, একটা সালফাইড অ্যানায়ন মিলে তৈরি হয়েছে। তারপরে ক্যালসিয়াম কার্বনেটের সংকেত লেখো। ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। কেপ যৌগ উপস্থিত ক্যাটায়ন অ্যানায়নের নাম ও সংকেত দেখো। এই প্রশ্নগুলো একটু ঘোরানো আছে, ঠিক আছে। কেপ যৌগ উপস্থিত ক্যাটায়ন অ্যানায়ন, সরাসরি আমরা বলতে পারতাম যে এরমভাবে প্রশ্নটা করা যেত যে K+ আর F+, F- এরা যুক্ত হয়ে কোন যৌগ তৈরি করেছে সেটাও বলা যেত, ঠিক আছে। সেটা না বলে আমরা কী বলেছি? এই যৌগে উপস্থিত ক্যাটায়ন অ্যানায়নের নাম ও সংকেত, ঠিক আছে। দেখো এই যৌগে ক্যাটায়ন অ্যানায়নটা কে, এগুলো তোমার জানতে হবে। মানে কেটা কার সংকেত? পটাশিয়ামের সংকেত। পটাশিয়াম ধাতু, সেজন্য ওটা হচ্ছে ক্যাটায়ন হবে, ঠিক আছে, মানে প্লাস, ক্যাটায়ন মানে প্লাস, ধনাত্মক আয়ন। আর এফটা হচ্ছে অধাতু, তাই ওটা মাইনাস হবে, তাই তো। এগুলো কিন্তু জানতে হবে, ধাতু। তাহলে ক্যাটায়নের নাম হচ্ছে পটাশিয়াম, আর সংকেত K+, আর অ্যানায়নের নাম হচ্ছে ফ্লোরাইড, সংকেত F-, ঠিক আছে, একটা। চুনা পাথরকে তাপ দিলে এখানে কী করে বুঝবে একটা হবে না দুটো হবে? এগুলো কিন্তু জানতে হবে, মনে রাখতে হবে, না হলে বোঝা যাবে না, ঠিক আছে। কারণ একটা হলে কেএফ লিখতে পারে, আর দুটো হলেও যদি দুজনার দুটো হয়, কেটা দুটো এফটা দুটো, সেখানেও তো সংকেত কেএফ হবে, তাই না। সেই জন্য এগুলো জানতে হবে, কিন্তু মুখস্থ করতে হবে আর কি। পটাশিয়াম আয়নের সংকেতটা কেমন, ফ্লোরাইড আয়নের সংকেত কেমন, এগুলো কিন্তু সবগুলো মুখস্থ করতে হবে। চুনা পাথরকে তাপ দিলে কি কি যৌগ উৎপন্ন হয়? চুনা পাথর মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তাকে তাপ দিলে কি কি যৌগ হবে?
সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। ঠিক আছে, মাথায় রাখবে। সংকেত আমি যেমন লিখেছি, নাম ও সংকেত এরকমভাবে লিখে দিতে হবে কী কী যৌগ যখন জানতে চাইবে। শুধু যদি নাম বলে তাহলে শুধু নাম লিখে দেবে। পাত্র চুনের সঙ্গে জলের বিক্রিয়ায় যেমন উপরের প্রশ্নটাতে তোমার যদি সমীকরণ জানতে চাইতো, সমীকরণটা লিখতে হতো। এই যেমন নিচে প্রশ্নটা করা হয়েছে, পাত্রে চুনের সঙ্গে জলের বিক্রিয়ায় রাসায়নিক সমীকরণটি লেখো। এখানে সমীকরণটা কী হয়েছে দেখো, CaO, পাত্র চুন মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, CaO। ঠিক আছে, আর প্লাস H2O মানে জলের সংকেত, সেটা সমান সমান কী হচ্ছে, CaOH2, মানে এটা কলিচুন। ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। জলের বিক্রিয়ায় রাসায়নিক সমীকরণ এটাই কিন্তু এইভাবে লিখে দিতে হবে, মনে থাকবে। তাহলে এই ছিল 40টা প্রশ্ন এবং তার উত্তর। আর সেগুলো মাঝে মাঝে যেগুলো বোঝানোর প্রয়োজন ছিল সেগুলো বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এছাড়াও এখান থেকে আরও প্রশ্ন করা হবে, তার ভিডিও পরবর্তীকালে নিয়ে আসা হবে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। তোমরা তো কমেন্টও করো না, ভিডিওটা শুধু দেখেই নাও। কমেন্ট করো বা লাইক করো একটু, যাতে জানতে পারি তোমাদের ভালো লাগছে। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত। ভালো থেকো। আর যারা সাবস্ক্রাইব এখনও করো, সাবস্ক্রাইবটা করে নিও।